অসময়ে লাইভ হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইভ। পরের সময় পাবো না, আপনারা শুনে নেবেন। ফেসবুকে থাকবে, ইউটিউবেও পরবর্তীতে দেব। হিন্দু মুসলমানের সংঘাত, মানে বাঁধিয়ে দেওয়ার সংঘাত, এবং পাশাপাশি যারা সাধারণ মানুষ তারা ব্যাপারটা বুঝতে পারছেন না, তাদেরকে যেভাবে ভাবানো হচ্ছে তারা সেভাবেই ভাবছেন। এই যে লড়াই সংঘাত, যেটা এই লোয়ার লেভেলে, আমরা বলতে পারি একদম বটম লেভেলে যেটা ঘটছে, আগামীতে আরও তীব্র হবে, সেই মাইক্রো বিষয়টিকে সামনে রেখে আজকে আমি আপনাদের সামনে আরও এক বড় হিন্দু, আমাদের দেশের সবচেয়ে বড় হিন্দু, অন্যতম বড় হিন্দু, তার কার্যকলাপ ম্যাক্রো লেভেলে কি ঘটছে, যেটা আমাদেরকে আড়াল করা হচ্ছে, সেই বিষয়টি তুলে ধরব। তাহলেই বুঝবেন হিন্দু মুসলমানের এই খেলাটা কাদের স্বার্থে, কেন খেলা হচ্ছে। আশা করি আমার কণ্ঠস্বর আপনাদের কাছে পৌঁছচ্ছে, সেটা ধরে নিয়েই আমি কন্টিনিউ করছি। এই লাইভে দুটো বিষয় থাকবে। একটা হচ্ছে সিধুর বিরুদ্ধে ছত্তিশগড়ের রায়পুর সিভিল সোসাইটি স্বতঃপ্রণোদিত হয়ে জনস্বাস্থ্যের কথা ভেবে, জনগণের কথা ভেবে 850 কোটি টাকার নোটিশ ধরিয়েছে, জরিমানা। কি না, সিধু তার প্রথম ভিডিওতে ক্যান্সারের প্রাকৃতিক পদ্ধতিতে, আয়ুর্বেদিক পদ্ধতিতে ক্যান্সার নিরাময়ের কথাও জানিয়েছেন, ব্যক্তিগত অভিজ্ঞতার কথা জানিয়েছেন প্রেস কনফারেন্স করে, যা আমরা সবাই জানি। কিন্তু পরবর্তীতে চাপে পড়ে তিনি আরও একটি ইন্টারভিউতে জানিয়েছিলেন, স্বাভাবিক, তিনি এই সিস্টেম মেনেই সেলিব্রিটি হয়েছেন, তাকে ব্র্যান্ড প্রমোশন করতে হয়, তাই তো করতেই হয়, টিকে থাকতে হয়, জীবনযাপনের ব্যাপার আছে, লাইফস্টাইলের ব্যাপার আছে। তো তিনি এটা বলেছিলেন যে না, কেমোথেরাপির পাশাপাশি ওইটা করা হয়েছে, ফল ভালো হয়েছে, 40-41 দিনের মাথায় রোগী সুস্থ। তাতেও রক্ষা হয়নি, ওই যে ব্যাপারটা ছড়িয়ে গেছে, ভাইরাল হয়েছে। এক্ষেত্রে আমাদের সহযোদ্ধাদের গুরুত্বপূর্ণ ভূমিকা। এতে করে ফার্মা কোম্পানির ফার্মা মুনাফায় একটা বড় রকম ধাক্কা লেগেছে, এবং আগামীতে লাগবে। আমরা তো সবাই মিলে সেই যা কাণ্ডকীর্তি করছি, তাতে করে তো ইতিমধ্যেই বড় রকম ধাক্কা লেগেছে, কারণ আমার সহযোদ্ধা থেকে শুরু করে আমি নিজে ফার্মা কোম্পানির কোনো পরিষেবা গ্রহণ করি না। তো এই পরিপ্রেক্ষিতটা প্রথমে আলোচনা করব, তারপরে এই হিন্দু মুসলমানের উপর ভিত্তি করে যা ঘটছে আর কি এদেশে এবং ওদেশে। তো সেই ক্ষেত্রে এক বড় হিন্দু আমাদের দেশের, তো ম্যাক্রো লেভেলে, টপ লেভেলে তিনি কি কার্যকলাপ করছেন, যাতে করে আমরা আগামীতে সতর্ক হতে পারি, আমাদের জীবনযাপনে যে কি ভয়ঙ্কর খাঁড়া নেমে আসছে, সেই বিষয়টিও আপনাদের সামনে তুলে ধরব। হ্যাঁ, আদানির বিদ্যুৎ, আদানি গ্রিন এনার্জি, এই সময়ে তিনি কি কার্যকলাপ করছেন যেটা আমরা জানি না। খবর হয়, কিন্তু সেটা আমরা সাধারণ মানুষ সে বিষয়ে খবরগুলো জানি না, এবং খবরের ইমপ্লিকেশনগুলো বুঝি না। অবশ্যই এটাই স্বাভাবিক। তো তাই আসুন শান্ত মাথায়, মুক্ত মনে এই বিষয়টাকে বোঝার চেষ্টা করি। প্রথমে আসি, এই 850 কোটি টাকার যে একটা নোটিশ, জরিমানা সিধুকে দিতে হবে। তো সিধু কি এটা দেবেন? তার কাছে ওই পরিমাণ অর্থ এই মুহূর্তে আছে? অর্থটাই কি উদ্দেশ্য এই সিভিল সোসাইটির? না, ভয় দেখানো, যাতে করে আগামীতে কোনো
তথাকথিত সেলিব্রিটি বা কোনো ভারতবর্ষের যাদের কথা মানুষ শোনে বা গুরুত্ব দেয় বেশি মিডিয়ার কারণে, যারা বেশি পরিচিত মুখ, তারা যাতে করে এসব ব্যাপারে চুপচাপ থাকেন, নীরব করে দেওয়া যায়, ভয় দেখানো যায়, বাবা আদালতে দৌড়োদৌড়ি করতে হবে, ঝামেলা, ব্র্যান্ড প্রমোশন নিয়ে ঝামেলায় পড়ে যাব, কর্পোরেট খেপে যাবে, এই সব কারণে তারা যাতে করে চুপচাপ মুখে কুলু পেটে বসে থাকেন, এই কারণেই এই নোটিশ। আমাদের সহযোদ্ধাদের প্রতি আবেদন, অনলাইন অফলাইনে এই নোটিশের বিরুদ্ধে সোচ্চার হন, যতভাবে সম্ভব ছড়িয়ে দিন। এ লড়াই আমাদের লড়াই, এই লড়াই আমাদের লড়াই। কেন কেন যখন এই যে ফার্মা কোম্পানির লীলাতে, কোভিশিল্ডের লীলাতে, সিরাম ইনস্টিটিউটের লীলাতে, বিল গেটসের লীলাতে, এই এত কাণ্ড যেটা ঘটছে, আদার পুনাওয়ালার লীলাতে, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক থেকে শুরু করে যেটা তথ্য বলছে, মিডিয়াতেও খবর হয়েছে, থ্রম্বোসাইটোপেনিয়া থেকে শুরু করে বিভিন্ন ঘটনা, থ্রম্বোসিস, ব্লাড ক্লট, এগুলো ঘটছে, অকালে অনেক মানুষ চলে যাচ্ছে। তো সেই ব্যাপারে তো এই রায়পুরের ছত্তিশগড়ের সিভিল সোসাইটি তারা তো কিছু বলছেন না। তারা কি কোনো মামলা টামলা করেছেন? সিরাম ইনস্টিটিউটের বিরুদ্ধে করেছেন কোনো মামলা যে এত এত মানুষ চলে যাচ্ছে, কি ব্যাপার, তদন্ত হোক, ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক? করেছেন? করেননি। কারণ গিনিপিগ মরলে কার কি এসে যায়? যখন কায়েমি স্বার্থে আঘাত লাগে, তখন ফার্মা কোম্পানির দালালি করবার জন্য এইসব সিভিল সোসাইটি, ঘেন্না লাগে এদের, ঘেন্না হয় এদের প্রতি আমার। আমরাই তো আমাদের সবচেয়ে বড় শত্রু। এসব সিভিল সোসাইটি সক্রিয় হয়ে ওঠে, তারা সিধুর মতো মানুষকে যে সত্যি কথা বলার অপরাধে তাদের বিরুদ্ধে সক্রিয় হয়ে ওঠে। জোকোভিচকে মনে পড়ছে, যিনি ভ্যাকসিন নিতে চাননি, তার ব্যক্তিগত জায়গা, কিন্তু যেটা খবর হয়ে গেল, তারপরে ইউরোপ আমেরিকায় অনেকেই ভৌ নেননি, তার অনুগামী যারা রয়েছেন, তার ফ্যান ফলোয়ার তো যথেষ্ট গোটা বিশ্বজুড়ে। এতে করে ফার্মা কোম্পানির টনক নড়ে গেল। জোকোভিচকে একটির পর একটি টুর্নামেন্টে খেলতে দেওয়া হয়নি, আপনারা জানেন। জোকোভিচ কিন্তু শিরদাঁড়া খাড়া রেখে বলেছেন, আমার দরকার নেই, আমি নেব না, ভৌ নেব না। জোকোভিচকে মনে আছে? আর আমাদের একজন মুরলী বিজয়, সম্ভবত একজন ক্রিকেটার, হ্যাঁ না আমি ঠিকই বলেছি, তিনি ক্রিকেটার, তিনিও সেই সময় ভৌ নিতে চাননি বলে তাকে বসিয়ে দেওয়া হয়েছিল, তাই তো? অর্থাৎ কায়েমি স্বার্থ, ফার্মা কোম্পানির মাফিয়া যারা, জায়নিক শক্তির সবচেয়ে বড় ইনভেস্টমেন্টের অন্যতম এই ফার্মা কোম্পানিগুলোর মাফিয়া হয়ে গেছে যেগুলো, তার বিরুদ্ধে যখনই কেউ সত্যি কথা বলে, সরব হন, তখনই এদের টনক নড়ে যায়। এবং দালালেরা যারা এইসব ফার্মা কোম্পানির অর্থে পুষ্ট, তারা জানে না যে তাদের জন্য একই বিপদ অপেক্ষা করছে আগামীতে। তারা বোঝে না, তারা এই শর্ট টার্ম প্রফিটের কথা ভেবে, আগামীর কথা না ভেবে, আগামী প্রজন্ম, তাদের সন্তান সন্ততির কথা না ভেবে, তারা এইগুলো, দালালিগুলো নির্লজ্জের মতো করতে থাকেন। ধিক্কার জানাই। হার মানলে চলবে না। মনে রাখবেন, আমাদের লড়াই কোনো সেলিব্রিটির বদান্যতায় নয়, সরকারের বদান্যতায় নয়, মূল স্রোতের বিরুদ্ধে মানুষকে সচেতন করা। মূল স্রোতে যে সব কিছুই খারাপ আমি তা কিন্তু বলি না, বলার প্রশ্নই নেই। কিন্তু যা আমাদের স্বাধীনতা, সংবিধান, আমরা না নেওয়ার স্বাধীনতা আছে। ফার্মা কোম্পানির পরিষেবা গ্রহণ না করে আমি আয়ুর্বেদের পরিষেবা গ্রহণ করতে পারি, আমি হোমিওপ্যাথির পরিষেবা গ্রহণ করতে পারি, আমি নেচার কিওরের পরিষেবা গ্রহণ করতে পারি, আমি নাও করতে পারি, আমি সেলফ কিওর মেকানিজমে বিশ্বাস করতে পারি, আমি জ্বর হলে কোনো ওষুধ নাও খেতে পারি, শুধু খাদ্যের ওপর নির্ভর করে বাঁচতে পারি। এটা তার ব্যক্তিগত স্বাধীনতা। ইটস আওয়ার ইন্ডিভিজুয়াল ফ্রিডম, লিবার্টি। এসব কি এখনো যদি আমরা সোচ্চার না হই, আমাদের
পথ্য থেকে শুরু করে খাদ্য সমস্ত কিছুই তো চলেই গেছে প্রায়। এখনও পর্যন্ত ভেষজ গাছপালা যতটুকু আমরা বাঁচিয়ে রাখতে পেরেছি বাড়িতে টবে, সেগুলো ওদের খপ্পরে চলে যাবে। আমি বারবার করে আপনাদের অ্যালার্ট করেছি। আর সাহিত্যিক তথাকথিত, আমি সবাইকেই চিনি, এক সময় মঞ্চেও গেছি এদের সাথে, তারা তো দেখছি ক্যান্সারের এখন আক্রান্ত, তাদের কোনো চেতনা নেই। অনেকে আমার ফ্রেন্ড লিস্টে আছেন বা মিউচুয়াল ফ্রেন্ডে আছেন, তারা ক্যান্সারে ভুগছেন, অকালে অনেকে চলে যাচ্ছেন, ফেসবুকে এসে তারা অর্থ সাহায্যের আবেদন জানাচ্ছেন, অথচ ব্যাপারটা বোঝার চেষ্টা করছেন না। প্রতিবাদ তো দূরের কথা, আমরা কতিপয় মানুষ সোচ্চার হচ্ছি। এরা মঞ্চপ্রিয় কবি সাহিত্যিক, এরাও জেনে না জেনে দালালিটাই করে চলেছেন। প্রতিবাদে এদেরকে পাবেন না, সোচ্চার থাকুন। এইসব সিভিল সোসাইটিদের মুখোশ খুলে দিন। যখন সাধারণ মানুষ ভৌভবের পার্শ্ব প্রতিক্রিয়ায়, করোনা অমৃতের ক্রিয়ায় অকালে চলে যাচ্ছে, তখন এইসব সিভিল সোসাইটি আদালত কি করছে? ফার্মা কোম্পানির স্বার্থ রক্ষার্থে কোমর বেঁধে নেমেছে এরা। দিন ঘনিয়ে আসছে, বুঝতে পারছে এরা। কি ভাবছেন এইসব সিভিল সোসাইটি নিজের উদ্যোগে এসব করেছে? পেছনে কোনো কলকাঠি নেই, কোনো ফার্মা কোম্পানির লীলা নেই, মাফিয়া রাজ নেই? আলবাত আছে। এগুলো চাপে ফেলে আইন কানুনের ভয় টয় দেখিয়ে, আর এদিকে আমাদের হিন্দু মুসলমানের খেলাটা খেলিয়ে, মূল যে আমাদের সম্পদ, আমাদের অধিকার, আমাদের ভেষজ, আমাদের আয়ুর্বেদ, ইতিমধ্যেই তো সেগুলোকে নিষিদ্ধ করার প্রক্রিয়া, যেমন পোস্ত, এদিকে গঞ্জিকা, সমস্ত কিছুকে ওরা, যেটা আমাদের খাদ্যের মাধ্যমে, আমাদের ভেষজের মাধ্যমে শরীরকে সুস্থ রাখার প্রক্রিয়াকে ওরা ইতিমধ্যেই নিয়ে, আমি আগের ভিডিওতে বলেছি কীভাবে 1985 সালে ওই দুটো মহামূল্যবান বিষয়কে আমাদের হাত থেকে নিয়ে নেওয়া হয়েছে। হ্যাঁ, স্বাগত হীরালাল। তোমাদের মতো মানুষ যারা এখানে শুনছেন, তারাই আগামী। আমাদের হতাশ হলে চলবে না, আমাদের প্রতি মুহূর্তে লড়াই চালিয়ে যেতে হবে। আমি বারবার আগে বলেছিলাম না ঢিলেমি দেবেন না, এখনও কিছুই দেখেননি, বলেছিলাম না? তাই আমি ঢিলেমি দিইনি। এখন লকডাউন নেই, এখন বিধিনিষেধ উঠে গেছে। আমরা সবাই ভাবছি বাহ, সব আগের মতো হয়ে গেছে। তা আগের মতো হয়নি, যে সেটা তো বুঝতে পারছেন। হিন্দু মুসলমানের খেলাও শুরু হয়েছে। পাশাপাশি আমি বহু আগেই বলেছিলাম, ওরা আমাদের ডাইভার্ট করবার জন্য, আমাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য, একে অপরকে যখন আমরা মারবো, গালিগালাজ দেবো, খিস্তি খবর করব, দেশ ধর্মের উপর ভিত্তি করে ভারত বাংলাদেশ হিন্দু মুসলমান করব, তত ওরা ওদের এজেন্ডাগুলো চালিয়ে যাবে। আর আমরা আমাদেরকে মারবো, আমরা আমাদেরকে শেষ করব। এতে ওদের লাভ হবে। আমরা ইউজলেস ইটার্স। ইতিমধ্যেই তো আমাদের একটা উল্লেখযোগ্য অংশ আর ফার্মা কোম্পানির পরিষেবা গ্রহণ করি না। যাতে করে তো এই সিধুর মতো মানুষ, জোকোভিচের মতো মানুষ, এরা যদি সামিল হয় এই চিন্তাভাবনার মধ্যে, তারা যদি আসেন, ইউরোপ আমেরিকায় যেমন অনেক তথাকথিত সেলিব্রিটি রাস্তায় নেমেছেন, তেমন হলে তো আমাদের দেশের বাজারটা ওদের যাবে। আমেরিকা ইউরোপে ফার্মা কোম্পানির বাজার নিম্নমুখী, তথ্য বলছে, আমি বারবার করে বলেছি। ওখানে ভৌ মানুষ নিচ্ছে না। শুধু তাই নয়, সদ্যজাতদের যে ভৌগুলো দেওয়া হয় সেগুলোও নিচ্ছে না। সুইজারল্যান্ডের মতো দেশে সংখ্যাটা বাড়ছে। তাই ওরা সমূলে এইসব ভয় দেখিয়ে, সিভিল সোসাইটিকে দিয়ে, দালালদের দিয়ে ওরা আমাদেরকে কোণঠাসা করার চেষ্টা করছে। এতে করে আমাদের প্রতিজ্ঞা, আমাদের রিজর্ভ যে আরও অনেক বেড়ে যাবে, সেটা ওরা কল্পনা করতে পারছে না। ওরা ভাবছে যে আমরা ভয় পেয়ে গুটিয়ে পড়ব, ঘরের মধ্যে ঢুকে যাব। অত সোজা নয়। আমি তো বারবার করে বলেছি, হিম্মত থাকলে জেলে ঢোকান আমাদের। আমি জেলে গিয়ে কয়েদিদের বোঝাবো। ভদ্রলোকদের না বুঝিয়ে কয়েদিদের বোঝালে কাজ আছে, কাজ হবে বেশি, কাজ হবে বেশি। স্বাগত জয়দেব। তোমরাই তো লড়াই, মাঠে নেমে লড়াই করছো। আমরাও চেষ্টা করছি সবার মতো করে। এখন আমরা সবাই, আর যারা এখনও বোঝেননি, আমার বিশ্বাস আগামীতে বুঝবেন। কেউ আমাদের শত্রু না, আমরা সাধারণ মানুষ, হিন্দু মুসলমান নির্বিশেষে। হ্যাঁ, মাঝে মাঝে ক্ষোভে আমি ভদ্রলোক কথাটা বলি বটে, কিন্তু আমরা জানি আমাদের মধ্যে অনেকেই ভদ্রলোক আগে ছিলেন, কিন্তু তারা এখন
উপলব্ধি করে প্রকৃতির কাছে ফিরে আসছেন। তাই কোনো ম্যালিস নয়, কোনো বিদ্বেষ নয়। আমরা ইনক্লুসিভ লড়াইয়ের কথা ভাবি। এবার আসুন পরবর্তী পর্যায়ে, হিন্দু মুসলমানের খেলা, আর এদিকে টপ লেভেলে কি খেলা হচ্ছে। সাম্প্রতিক খবর কি বলছে, কোন বুয়েটের সামনে কোন বিশ্ববিদ্যালয়ে ভারতের পতাকা নাকি বানানো হয়েছে মেঝেতে, যাতে মারিয়ে মারিয়ে যেতে হয়। বাংলাদেশের কোনো এরকম মানুষ আমাকে মেনশন করেছেন। তাদের আবার এই আগেকার আমার অন্যান্য লেখালেখি পোস্ট নিয়ে কোনো তাদের প্রতিক্রিয়া নেই। তারা চুপচাপ থাকেন। যে হিন্দু মুসলমান হয়েছে সঙ্গে সঙ্গে তিনি আবার হিন্দু, তিনি আমাকে মেনশন করেছেন। তো এরকমভাবে চলছে, বেশ ভালো কথা। এটা তো অবশ্যই সমর্থন করা যায় না যে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের সেখানে পতাকা করে তার উপর দিয়ে লোকে হেঁটে যাবে। তো তাহলে পাল্টা কী হবে, আমাদের দেশেও পতাকা করুন, আপনার বাড়ির সামনে বাংলাদেশের পতাকা করে লোকজনকে ডাকুন, অন্নপ্রাশন করুন বা বিবাহ বার্ষিকী পালন করুন, তাহলে ওটার মারিয়ে মারিয়ে আপনার ঘরে সবাই ঢুকবে বাংলাদেশের পতাকা। বাহ, সমস্যা সমাধান হয়ে গেল। আপনার কি হলো তাতে করে, কি উন্নতি হলো, কি অগ্রগতি হলো? দেশ মানে পতাকা, দেশ মানে এখন আসলে কি, সেই আলোচনায় আসছে। আচ্ছা, এই যে হিন্দু মুসলমান নিয়ে আমাদের ফেসবুকের বিলিয়নিয়াররা, মানে আমি মজা করে বলছি, এতটা মেতে উঠেছে, দেশ দেশ করে মেতে উঠেছে, হিন্দু মুসলমান করে মেতে উঠেছে। আসুন একজন বড় হিন্দুর কথা বলি। বড় হিন্দু, পৃথিবীর 25 নম্বর ধনী তালিকায় এখন 25 নম্বর, ভারতের 2 নম্বর আদানি, গৌতম আদানি মহাশয়। কিছুদিন আগে 1 নম্বরে ছিলেন, এখন আম্বানি আবার 1 নম্বরে চলে গেছে। আমাদের গর্বের হিন্দু। ওরা হিন্দু তো নাকি? আচ্ছা, আদানি হিন্দু কিনা আমাকে একটু জানাবেন তো, নাকি বৌদ্ধ? আমি তো জানি হিন্দু। তাহলে আসুন দেখে নেওয়া যাক আদানি কি করছেন। আম্বানির গল্প পরে আসছে। তাহলে এই যে বাংলাদেশে ভারতের বিরুদ্ধে এইসব হচ্ছে, বলা হচ্ছে, পতাকার ওপর পা তুলে দেওয়া হচ্ছে, বা হিন্দু ভারতকে গালিগালাজ করা হচ্ছে, বা হিন্দুদের উপরে এরকম অত্যাচার হচ্ছে, নতুন কিছু নয়। ওখানে প্রমোটেড মোল্লারা, জায়নিস শক্তি, বারবার বলেছি, এই ইসকনই বলুন আর এই মোল্লা বলুন, বিশেষ প্রজাতির মোল্লা, এরা সবাই ওই একই শক্তির দালালি করছে। ঠিক যেমন করে এইখানে আমরা দেখতে পাচ্ছি সিধুর ক্ষেত্রে ওই দালালরাই সক্রিয় হয়ে উঠেছে, অর্থনীতি। তাহলে এবার বলুন, ওরাও তো ভারতীয়, আদানি আম্বানি তো ভারতীয়। তো ভারতের পতাকার ওপর এরকম পা দিয়ে হেঁটে যাচ্ছে, তারা কিছু বিবৃতি দিয়েছেন, প্রতিবাদ করেছেন, প্রতিবাদে বাংলাদেশের সঙ্গে ব্যবসা বন্ধ করেছেন কি? করেননি। আপনারা মুসলমান দেখলে তেড়ে যাচ্ছেন, ওদিকে হিন্দু দেখলে তেড়ে যাচ্ছেন। আচ্ছা, আমি আমাদের দেশ দিয়েই বলি, বাংলাদেশের পাঠক তারা নিশ্চয়ই বুঝবেন খেলাটা আসলে কি হচ্ছে। আচ্ছা, আম্বানি মুসলমানদের জন্য কি রেট বাড়িয়েছেন, মানে ওই রিচার্জের রেট, আর হিন্দুদের জন্য কি রিচার্জের রেটটা কমিয়েছেন? কমাননি তো। আমার জানা নেই কমিয়েছেন কি। তাহলে কি অর্থনীতির খেলাটা কি? তাহলে হিন্দু মুসলমান যখন হবে, সত্যিকারের যদি লড়াইটা হয়, আমি ধরে নিলাম যে লড়াইটা একেবারে হিন্দু মুসলমান টপ টু বটম একই লেভেলের হচ্ছে, মারাত্মক, তাহলে শুধু আমরা সাধারণ মানুষ এরকম করে তেড়ে যাব, একে অপরকে মারবো, আর টপ লেভেলের ব্যবসা বাণিজ্য করতে থাকবে ওরা। সেটা কেন হয় ভাই? আম্বানি আদানি যদি হিন্দু হয়, তাহলে নরেন্দ্র মোদী যদি হিন্দু হয়, তাহলে হাসিনার সঙ্গে তার হাতাহাতি হচ্ছে না কেন? হাসিনা তো উল্টে এখানে আশ্রয় পেয়েছেন, তিনি তো মুসলমান নাকি, ভালো মুসলমান নাকি? ও আচ্ছা, তো টপ লেভেলে ভালো মুসলমান আছে, ভালো হিন্দু আছে, আর লোয়ার লেভেলে সবাই মারামারি করবে নাকি? বাহ 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 বাহ, হাসিনা ওখান থেকে চলে এলেন, উনি তো মুসলমান। ভালো, বেশ ভালো কথা, উনি ভালো, ভারতের পক্ষে ভালো, তাই তো? আচ্ছা, আর বাকি মুসলমান সব খারাপ, বাকি হিন্দু সব খারাপ, সবাই পরস্পরের দিকে রেডে করে তেড়ে যাবে? তাহলে আমার বক্তব্য, এই টপ লেভেলের হিন্দু যারা রয়েছেন, তারা প্রতিবাদ করে বাংলাদেশের সঙ্গে কি ব্যবসা বাণিজ্য গুটিয়ে নিচ্ছেন? করছেন না তো, উল্টে টাকা চাইছেন আরও। আমি আসছি, তথ্য দিয়ে বলবো। প্রথমে আসুন, এই যে নতুন বিশ্ব ব্যবস্থা ঘটছে, সেখানে একটা বড় ফ্যাক্টর কি,
রিনিউয়েবল এনার্জি অর্থাৎ ফসিল ফুয়েলকে বাদ দিয়ে, এটা তো রিসেটের একটা এজেন্ডা বলেছি, গ্লোবাল ওয়ার্মিংয়ের নাম করে, ক্লাইমেট চেঞ্জের নাম করে ওরা এইসব করে মানুষের ওপর চাপিয়ে দিচ্ছে নতুন একটা ব্যবস্থা, যাতে করে ব্যবসা লাভটা, মুনাফাটা এবং টোটাল কন্ট্রোলটা একেবারে নিশ্চিত করা যায়। কি? সোলার পাওয়ার। তার একটা অন্যতম দিক হচ্ছে সোলার পাওয়ার। সাম্প্রতিক খবর কি বলছে আগে দেখে নেওয়া যাক। হিন্দু মুসলমানকে গণ্ডগোলে ব্যস্ত রেখে কি করছে ওরা, 2025 থেকে দেখবেন আপনার বাড়িতে লাইট থাকে কি না। যে নতুন ডোমেস্টিক ইলেকট্রিসিটি বিল প্রয়োগ করা হবে আমাদের দেশে, দেখবেন আপনি লাইটটা পাবেন কি না দেখবেন। আপনাকে সোলার পাওয়ার নিতে বাধ্য করবে। উপরে ওই যে বসায় না প্ল্যান্ট, মিনি প্ল্যান্ট আপনার বাড়িতে, টাটা ইনভেস্ট করেছে, আদানি ইনভেস্ট করেছে, টোটাল আমাদের দেশে 19 থেকে 20খানা সংস্থা সেখানে ইনভেস্ট করেছে। কোথায় আছেন? আসুন প্রথমে এই দিকটা ধরি, তার ফলে দেখবেন কি অবস্থা হয়, ত্রাহি ত্রাহি অবস্থা। রাতের বেলা ইলেকট্রিসিটি দাম বাড়াবে ওরা, বলেই দিয়েছে, দিনের বেলা কম। দোকান টোকান সব উঠে যাবে। সোলার পাওয়ার প্ল্যান্ট কজন বসাতে পারবে? দোকানের ওপরে সোলার পাওয়ার বসাবেন, প্ল্যান্ট বসাবেন, আর 1 লাখ টাকা দিয়ে কত লাখ টাকা দেবেন? টপ মলগুলো যেগুলো সেগুলো করে নেবে, ওরা তো ওদেরই দালাল, তাদের ক্ষমতা আছে। কিন্তু ছোটো ছোটো দোকানদার, তারা রাতের বেলা লাইট জ্বালতে পারবে না, সব বন্ধ হয়ে যাবে। মিলিয়ে নেবেন আমার কথা, বহু আগেই বলেছে। তার জন্য এই যে ইনভেস্টমেন্ট, আসুন আদানি এর মধ্যে কি করেছেন, খবরে কি বলছে। আমেরিকার কোর্টে আদানির বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে, ইনডাইটমেন্ট প্রসেস চলছে। কি? আদানি $250 মিলিয়ন ঘুষ দিয়েছেন ভারতীয় অফিসিয়ালদের। কেন? যাতে করে তার প্রজেক্টটা ভারতবর্ষে চলতে পারে, অ্যাপ্রুভ হয়, অন্যান্য কম্পিটিটরদেরকে পিছনে ফেলে। ওই যে বললাম আমাদের দেশে প্রায় 20খানা আছে, টাটাও আছে। তা আদানি গ্রিন এনার্জি তারা ভারতকে 250, ভারতের অফিসিয়ালকে, যাতে করে ওই যে সরকারটা তো বুঝতেই পারছেন একটা সিলমোহর চাই না, সিলমোহর ছাড়া তো হবে না। সরকারটা তো জায়নির শক্তি সেভাবেই তৈরি করে, এটা ব্যবসায়ীদেরকে, কর্পোরেটদেরকে তাদেরকে পাইয়ে দেওয়ার জন্য এবং জনগণকে ঘুঁটি বানিয়ে পায়ের তলায় পিষে মারার জন্য করে ওরা। এটা তো আমরা জানি, এটাই প্রক্রিয়া। তাহলে ভারতীয় অফিসিয়ালদের $250 মিলিয়ন ঘুষ দিয়েছেন গৌতম আদানি এবং তার কি এক আত্মীয়, কি ভাইপো নাকি সাগর আদানি, এদের দুজনের বিরুদ্ধে আমেরিকায় মামলা শুরু হয়েছে। ব্যাস, ভালো কথা। তা আদানি কেন ঘুষ দিতে গেলেন এত? $250 মিলিয়ন, ইট এ নট এ ম্যাটার অফ জোক ম্যান, ইটস এ হিউজ সাম অফ মানি। কেন? কারণ আদানি $35 বিলিয়ন সোলার এনার্জিতে, মানে আদানি গ্রিন, ওই যে সব গ্রিন হবে এখন, ইনভেস্ট করেছেন। আগামী 5 বছরে এই $35 বিলিয়ন, ভাবতে পারেন। আর টোটাল প্রজেক্ট কত? প্রায় 5 লক্ষ কোটি টাকা সোলার এনার্জিতে বিভিন্ন জায়গায় সব বসাবেন, ইনভেস্ট করবেন 5 লক্ষ কোটি টাকা। তা উনি তো হিন্দু না? হ্যাঁ, আসছে, ওই গল্পেও আসছে। 5 লক্ষ কোটি টাকা আদানি। তো এই যে এত বড় ইনভেস্টমেন্ট, ভারতবর্ষতে এত বড় একটা বাজার হতে চলেছে, এবং সরকার পলিসি যেটা বানিয়ে ফেলেছে যে আর ফসিল ফুয়েল ইলেকট্রিসিটি করা যাবে না, ইত্যাদি করা যাবে না। সরকারি বিধি অনুসারে যে বিদ্যুৎ বিল আসছে, তাতে করে সোলার পাওয়ারের ডিম্যান্ড বাড়তে বাধ্য, কারণ আমাদের ওরা বাধ্য করে। মিথ্যে গল্প বলে ফসিল ফুয়েল পলিউট করছে, এই করছে, গ্লোবাল ওয়ার্মিং করছে, এই বলে ওরা এই সব ঢপের চপ বানায়। আর আসলে কিন্তু ওরাই ফসিল ফুয়েল ব্যবহার করবে এই গাড়িকে, ওই যে আপনি যে চার্জ করবে ব্যাটারি গাড়ি, তার পাওয়ার সোর্সটা কোথায়? ফসিল ফুয়েল। সব ওরা কন্ট্রোল করে নেবে প্রাকৃতিক সম্পদকে, আর আমাদেরকে মুরগি বানাবে হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। খুব হাসি পায় যখন তথাকথিত কবি সাহিত্যিকরা কফি হাউসেও দেখতে পাই, মূল বিষয়টা তারা বোঝেনি না, জানেনি না।
জায়নিস শব্দটা তারা শোনেইনি। তারা এই উপর লেভেলে সারফেস লেভেলের পুঁটি মাছ, এই জনতা হলো সারফেস লেভেলের পুঁটি মাছ। তার ফলে তারা হাঙর, গভীর মাছ, গভীর জলের হাঙর কুমিরদের তারা দেখতেই পায় না। এরা মারামারি করে আর গপ গপ করে ওরা গিলে নেয়। তাহলে আদানির বিরুদ্ধে এই মামলাটা আমেরিকা কেন করতে গেল? ওরে বাবা, এখন তো গ্লোবালাইজেশনের যুগ। আসুন, এটা তো খেয়েও টপ লেভেলেও একটা খেয়েও হয়, কিন্তু সেটা গোপনে হয়, অল্প স্বল্প হয়, পরে আন্ডারস্ট্যান্ডিং করে নিয়ে বলে তুমি এইটা খাও, আমি ওইটা খাই। যেমন মনে আছে কোভ্যাক্সিনের সঙ্গে কোভিশিল্ডের, ওই যে বিল গেটসের কোভিশিল্ড, সিরাম ইনস্টিটিউটের, তা একটা গণ্ডগোল হয়েছিল। পরে কি হলো, কোভ্যাক্সিনটা কমিয়ে দিয়ে বা তুলে দেওয়া হলো, কোভিশিল্ডই দেওয়া হলো। তারপরে কি হলো, ওই স্কুলে যে স্টুডেন্টদেরকে একটা এজ গ্রুপ, যেটা এইচএস বা এরকম, এদেরকে কোভ্যাক্সিনটা গোঁজা হলো। এই যে আন্ডারস্ট্যান্ডিং। তবে হ্যাঁ, 90% খেয়ে নিলেন বিল গেটস, তার তো শক্তি বেশি না। বেশ, এবারে কি হচ্ছে, এবারে ভারতের এত বড় বাজার, সোলার এনার্জির ব্যাপার তো, আর এখন তো সেটাই হবে, রিনিউয়েবল এনার্জি। উইন্ডের গল্প করবে কেউ, বাতাস থেকে এনার্জি হবে, সূর্য থেকে এনার্জি হবে। বেশ বেশ ভালো কথা। তো আমেরিকার দুটো কোম্পানিও বা আমেরিকান কোম্পানিও ভারতে ইনভেস্ট করবে, তো তাদেরও তো একটা স্টেক আছে এখানে, স্বার্থ আছে এখানে, তাই তো? ওরা কি ছাড়বে? যদি আদানি একাই খেয়ে নেয় পুরোটা, চলবে না। আমেরিকান ক্যাপিটাল এনার্জি এবং এমএসএম এনার্জি বলে একটা জয়েন্ট ভেঞ্চার হয়ে গেছে অলরেডি। তারা ভারতে সোলার পাওয়ার ইনভেস্ট করবে, ব্যাপক তাদের বাজেট। তো এই যে আমেরিকান ক্যাপিটাল এনার্জি অ্যান্ড এমএসএম এনার্জি, এরা কি গাবজাল দেবে যদি আদানি একাই সব খায়? খেলাটা বুঝতে হবে। তো আমি কিন্তু কারো পক্ষে বলছি না, ঘুষ সবাই দেয়, জায়নিস শক্তি সব কিছু করতে পারে। কি ভাবছেন? তার ফলে কি হচ্ছে, একটা টাসেল তৈরি হচ্ছে। তাই এইসব এখন আমরা জানতে পারছি। কিন্তু দেখবেন আগামীতে কি হবে, আদানির সঙ্গে এই সমস্ত কি ওদের আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। টপ লেভেলে আন্ডারস্ট্যান্ডিং ঠিকঠাক থাকে, নিচের হিন্দু মুসলমানের আন্ডারস্ট্যান্ডিংটা ঠিকঠাক হয় না, গরিব মানুষের আন্ডারস্ট্যান্ডিংটা হয় না। কারণ মিডিয়া ওদেরকে মুরগি বানায়, আর মিডিয়াটা ওরা চালায়। আমাদের মতো কতিপয় মানুষ খেলাটা বুঝতে পারে, কিন্তু ওই দিয়ে তো কিছু পরিবর্তন হয় না। সংখ্যাটা অনেক বাড়াতে হবে। তাহলে সোলার পাওয়ারে আদানির ইনভেস্টমেন্ট 5 লক্ষ কোটি টাকা, যেটা আগামীতে টের পাবেন কিভাবে সোলার পাওয়ারের জন্য আপনাকে চাপ দেওয়া হয়। আপনার ক্যাপাসিটি না থাকলেও সাবসিডির নাম করে, লোনের নাম করে আপনাকে ইনস্টলমেন্টের চক করে ফেলে দেওয়া যায়। এমনিতেই তো সব শেষ। এটা আপনি কি করবেন তখন? কি করবেন? চাপিয়ে দেওয়া হবে, নিয়মকানুন করা হবে, প্রোটোকল করা হবে, আর না হলে আপনার লাইট বন্ধ হয়ে যাবে। আপনি কি করবেন? তারপরে আপনি প্যানেল বসাবেন, আর বছর বছর মাসে মাসে ড্যামেজ, বৃষ্টি হবে, ঝড় হবে, এই হবে সেই হবে, আর আপনাকে বিল দিয়ে যেতে হবে। যাই হোক, কে একজন বলছেন, আমি চিনি না কখনো, আমার সঙ্গে তার মনে পরিচয় নেই, উনি হয়তো আগে আমার এখানে লাইভে এসেছেন, বলছেন আওয়াজ আসছে না। তো আমার যারা সহযোদ্ধা আছেন, পরিচিত বা আমাকে চেনেন, মুখোমুখি আলাপ হয়েছে, তারা যদি একটু জানান যে আওয়াজ আসছে কি না, মানে আওয়াজ পাওয়া যাচ্ছে কি না। এক্ষেত্রে আমি মানে কিছু মনে করবেন না, কারণ এই গুরুত্বটা আমি দিই বেশি। কারণ অনেকেই লাইভ চলাকালীন এসে, অনেকেই অচেনা, যাদেরকে আমি চিনি না বিশেষ করে, তাদেরকেই তো আমার বিষয়টা হবে। তারা এসে ডাইভার্ট করার চেষ্টা করেন, তারপরে বিভিন্ন রকম কথা বলেন, উল্টোপাল্টা কমেন্ট করেন। হ্যাঁ, বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ ওরকম হয় আর কি। তো যাই হোক, ওই জন্য আমি ধন্যবাদ অরিন্দম, এখন একটু সতর্ক হয়ে গেছি। অনেকে এরকম করছে আজকাল। হ্যাঁ, একজন দেখেছেন, ওই দেখলেন তো, কমেন্ট দেখে নিন, একজন কমেন্ট করেছেন আওয়াজ নাকি আসছে না। এগুলো পুরোটাই হচ্ছে পরিকল্পিত। জানি না ওনাকে আমার চেনা নেই, অচেনা হতেও পারে, ওনার কাছে আওয়াজ যাচ্ছে না। যাই হোক, তাহলে আমি কন্টিনিউ করি। তো তার ফলে
এই একটা খেলা, টপ লেভেলের হিন্দুর খেলা। আদানি হিন্দু, এ নিয়ে তো কোনো সন্দেহ নেই, আম্বানিও হিন্দু। তাদের কিন্তু এই বাংলাদেশে হিন্দু নির্যাতনে খুব কিছু যায় আসে না। বড় জোর সেরকম কিছু হলে ওরা পলিসিটাকে ওদের টপ লেভেলে কিন্তু ঠিক আছে। কীরকম ঠিক আছে আসুন একটু কথা বলি আপনাদের সাথে, একটু তথ্য দিয়ে দিই, লিঙ্কগুলো দিয়ে দেবো, যাতে করে আমরা অন্তত জানি না। এটা তো আমাদের তো রিচ কমিয়ে দেওয়া হয়, আমাদের বলতে দেওয়া হয় না, প্রোফাইল লক করে দেওয়া হয়, ব্লক করে দেওয়া হয়, অনেক কিছু করা হয়। রিচ তো বহু কমিয়ে দিয়েছে, আমি বুঝতে পারি, কিন্তু কিছু করার নেই। আমরা যাতে করে অন্তত বুঝি, ধন্যবাদ সুভাষ বোস, সেটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, আমাদেরকেই সচেতন থাকতে হবে, সচেতন করার চেষ্টা চালিয়ে যেতে হবে। 2023 জুন মাস থেকে আদানি বাংলাদেশকে বিদ্যুৎ দেয়। কি মুশকিল বলুন তো, মুসলমান রাষ্ট্রে, মানে ওখান থেকে তো আমরা প্রায় শুনতে পাই 90% মুসলমানের দেশ। সেইখানে ঝাড়খণ্ডের গদ্দা পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ দিচ্ছেন আদানি বাংলাদেশে। তো উনি হিন্দু, তো আদানি হিন্দু না? এই যে আপনারা মাঝে মাঝে বলেন, ফেসবুকেও দেখতে পাই, মুসলমানের কাছ থেকে কেনাকাটা করবেন না। আবার মুসলমানরা বলে হিন্দুদের দোকান থেকে কেনাকাটা করবেন না। টপ লেভেলের হুজুররা তো ডেপুটেড সেরকম, কিন্তু সব হুজুর কি ডেপুটেড তা অনেকে বুঝতেই পারেন না, আমাদের দেশেও তাই। তাহলে হিন্দু মুসলমানকে বলা হচ্ছে তাদের ধর্মীয় লোকজন আর কি, ধর্মকে তারা ভালোবাসেন, ধর্মযোদ্ধারা বলছেন হিন্দুকে বলছেন হিন্দুর দোকান থেকে, মুসলমানের দোকান থেকে কিনবেন না, হিন্দুর দোকান থেকে কিনুন। আচ্ছা বেশ। আর মুসলমানেরা কি বলছে, মোল্লারা কি বলছে, হিন্দুর দোকান থেকে কিনবেন না, মুসলমানের দোকান থেকে কিনুন। তা আদানি তো হিন্দু, তিনি বাংলাদেশে কেন কেনাকাটা করতে গেছেন, ব্যবসা করতে গেছেন? মুসলমান না? 90% মুসলমানের দেশ কি? আসুন, 2023 থেকে জুন থেকে বাংলাদেশে বিদ্যুৎ দিচ্ছেন আদানি গড্ডা পাওয়ার প্ল্যান্ট থেকে ঝাড়খণ্ডের 1600 মেগাওয়াটের এই প্ল্যান্টটির ভারতের সঙ্গে কিন্তু কোনো গ্রিডের কানেকশনই নেই, ওটা একদম স্বাধীন, একদম। হ্যাঁ, আদানির ওটা। আরে বাপরে, সরকারকে ওরাই চালায় তো। বেশ ভালো কথা। তো এটা কবে চুক্তি হলো? সরকারকে তো চাই, চট করে তো আপনি পারেন না একটা বিদেশে বিদ্যুৎ সাপ্লাই করতে, পারেন কি? এমনকি সামান্য আপনি পেঁয়াজ দিতে গেলেও আপনার একটা এক্সপোর্ট ইম্পোর্টের লাইসেন্স লাগে, তো ওখানেও তো লাগে। তো 2015 সালে প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী হিন্দুকুল শিরোমণি বাংলাদেশে যান, গিয়ে চুক্তি করে আসেন, মৌ করে আসেন, কিছু বলে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করে আসেন। কি বাংলাদেশে ভারত বিদ্যুৎ দেবে, মানে ভারত নয়, আদানি বিদ্যুৎ দেবে, তার চুক্তি কে করে এলেন? হিন্দুকুল শিরোমণি নরেন্দ্র মোদী। আর কে বিদ্যুৎ দেবে? আরও একজন হিন্দু শ্রেষ্ঠ, বিশ্বের এখন 25 নম্বর, ভারতের এখন 2 নম্বর, গৌতম আদানি সাহেব। কি হলো, হিন্দুরাই তো যাচ্ছে বাংলাদেশে ব্যবসা করতে, একজনের প্রধানমন্ত্রী আর একজন হলেন শিল্পপতি। সমস্যা হচ্ছে না। তারপর কি হলো? বিদ্যুৎ দেওয়া শুরু হলো 2023 জুন থেকে। তারপরে কি হলো? বাংলাদেশ টাকা মেটাতে পারছে না। প্রতি ইউনিট এই 7 টাকা, 7.5 থেকে ওই 8, 8.5 টাকা, এরকম 9 টাকা এরকম করে নেওয়া হচ্ছে আর কি বাংলাদেশের কাছ থেকে। কেন? বাংলাদেশ মাঝখানে কিছুদিন আগে খেপে বলল কি না, দামটা বেশি নেওয়া হচ্ছে কেন? সরকার তো বলবেই, স্বাভাবিক, দাম বেশি মনে হয়েছে। তো আদানি বলল না দাম বেশি নয়, এটা যা কোলের বর্তমানে বিশ্বে যে কোলের দাম, কয়লার যে দাম, ওটা তো কোল পাওয়ার প্ল্যান্ট। আদানি কিন্তু কোল পাওয়ার প্ল্যান্টটা করে ব্যবসা করছেন। ওদিকে গ্রিনেও আছেন উনি, আবার কোলেও আছেন, গ্রিনেও আছেন, কোলেও আছেন, ঝোলেও আছেন। আর আমরা হিন্দু মুসলমান, আহারে হাসি পায়, কি করব। এটা মহাবিশ্বের, এটাও মহাকালের লীলা। এভাবেই আমরা খেয়ে করে মরব, কারণ আমরা তো গ্রেটার পিকচারটা দেখতে পাই না। গ্রেটার পিকচার কোনো কালেই আমরা দেখতে পাই না। দেখতে পেলে এরকম আমাদের ওপরে এসব হতো না। আর আমরাও তো তাই, আমরা সুযোগ পেলে আদানি হতে চাই, সফল হতে চাই, সফল বিজনেসম্যান হতে চাই, সফল কি দান ধ্যান করে টাটা হতে চাই। আমাদের রক্তেই তো লোভ, রক্তেই তো প্রলোভন। কি
আপনার কারো কারো মনে হয় না এই লোকটা এত বলে, লোকটা কি নিজে চেষ্টা করে দেখুন না প্রলোভন দেওয়ার? বহু লোক অনেক রকম চেষ্টা করেছে। সেই প্রলোভনে পা দিলে আমার এখন অন্তত দুটো গাড়ি থাকতো, গোটা তিনেক, দু তিনেক ফ্ল্যাট থাকতো, জায়গা জমি হতো। জানেন কি, কেউ কেউ জানেন, আমার ঘনিষ্ঠ মানুষ যারা তারা জানেন, ওগুলো বলার দরকার পড়ে না। হ্যাঁ, ওরা সবাইকেই কম বেশি করে টোপ দেয়, বিভিন্ন রকমভাবে টোপ দেয়, বিভিন্ন রকমভাবে, যারা মনে করে যাদের দিয়ে ওদের কাজ হবে। দালালি করলে মানে করার, দালাল হতে গেলেও তো একটা বিভিন্ন ফ্রন্টের যোগ্যতা লাগে। সে আপনি বুদ্ধিজীবী হন, ইন্ডাস্ট্রিয়ালিস্টই হন, ইনফ্লুয়েন্সারই হন, কবি সাহিত্যিকই হন, লাগে একটা কোয়ালিটি লাগে, কিন্তু সেটাকে চ্যানেলাইজ করতে হয়। কি কি বলা যাবে না, কি বলতে হবে। আর রাজনৈতিক দল করলে তো কোনো কথাই নেই। এই অধম বক্তব্য রাখতে পারে, কলমের চাইতে এখানে বক্তব্য, কণ্ঠস্বর মানুষের কাছে পৌঁছে যাওয়ার ক্ষমতাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ দলের কাছে, দলবাজি করতে গেলে, বিশেষ করে এই লেভেলে, তথাকথিত বুদ্ধিজীবী লেভেলে। তাই তো, তাই আমাদের মতো মানুষের কাছেও টোপ আসে। তাই আমি যে কথাটা বললাম ভেতর থেকে বললাম, এই প্রলোভনটা যদি জয় করতে না পারেন, আমরা পারি না। ওই জন্য বিবেকানন্দ বারবার বলেছেন, মা আমায় হিন্দু করো বলেননি, কিন্তু হিন্দুর আইডেন্টিটির কথা তিনি অবশ্যই বলেছেন, কিন্তু মা আমায় মানুষ করো বলেছেন। মানুষ করার মধ্যে কিন্তু এটা হিন্দুই হন আর মুসলমান হন, প্রধান শর্ত প্রলোভন জয় করা, যেটা ইসলামেও বলেছে, বলেননি? রাসূল বলেননি? এই প্রলোভন জয় করতে না পারলে আপনিও মনে মনে আদানি হওয়ার চেষ্টা করবেন, আম্বানি হওয়ার চেষ্টা করবেন, বিল গেটস হওয়ার চেষ্টা করবেন, এবং অন্যদেরকে পায়ের তলায় পিষতে থাকবেন। যাই হোক, তাহলে এবার দেখুন তারপরে কি হলো, দরদাম নিয়ে শুরু হয়ে গেল। আর বাংলাদেশ কত, তবুও $90 মিলিয়ন বাংলাদেশ মিটিয়ে দিয়েছে, $90 মিলিয়ন। এবার আদানি কি বললেও যে অক্টোবরের 31 তারিখের মধ্যে পুরোটা যদি বকেয়া না মেটানো হয়, তাহলে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে। খবর আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো, খেয়াল করে দেখুন। টাকাটা কিন্তু বলল, একবারও কি বলেছিল যে বাংলাদেশে হিন্দু নির্যাতন, কোট আনকোট, যেটা আমরা দেখতে পাচ্ছি, বলা হচ্ছে মিডিয়াতে, বাস্তবে তো ওখানকার দালালরা করছেই, কোনো সন্দেহ নেই, প্রমোটেড হুজুররা তো করছেই, যাতে করে এই টপ লেভেলের খেলাগুলো ভালো করে খেলা যায়, আর গরিব মানুষকে, সাধারণ মানুষকে মারামারিতে ব্যস্ত রাখা যায়। এ তো হচ্ছেই, হিন্দু নির্যাতন কি সেখানে হয় না? কিন্তু প্রশ্ন হচ্ছে, হিন্দুরাও বোঝে না আসলে কে করাচ্ছে, কে ইন্ধন দিচ্ছে। মোল্লারাও, টপ লেভেলের মোল্লারা সব জানে, কিন্তু সাধারণ মোল্লারা জানে না, এসব হচ্ছে। তাহলে প্রশ্ন করুন যে এই যে খেলাটা, তখন কিন্তু আদানি একবারও বললেন না যে বাংলাদেশে এই যে অচলাবস্থা, ভারতীয়দের বা এই যে পতাকার ওপর পা দিয়ে চলে যাচ্ছে সব, বা এই যে হিন্দুদের উপরে এই সব হচ্ছে আমরা দেখতে পাচ্ছি খবরে, বা এই যে সব ইস্কনের অমুক তমুক গ্রেপ্তার হলো, তো আমি হিন্দু, আমি গৌতম আদানি বলছি আমি হিন্দু, তাই আমি প্রতিবাদ করে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিলাম, বা ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিলাম, আমি হিন্দু, আমি হিন্দু, আমি হিন্দু বলছে। একবারও বলেছে? তাহলে কি বলেছে, কি বলেছে? এটা আমরা জানি সুভাষবাবু, এগুলো তো আমরা সবাই, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমাদের বাইরে তো ছড়াতে হবে। একদম আপনি ঠিক বলেছেন, ধন্যবাদ আপনাকে। তাহলে আদানি কিন্তু বলেননি আমি হিন্দু বলে আমি ব্যবসা বন্ধ করব। ওখানে 7,500 কোটি টাকা এখনো বকেয়া আছে, ওইটা বাংলাদেশ দিচ্ছে না বলে উনি বলেছেন। কি বুঝলেন? হ্যাঁ, হিন্দু, মুসলমান রাষ্ট্র, 90% মুসলমানের দেশ বাংলাদেশ। তাহলে শেষ পর্যন্ত কী হলো? বিদ্যুৎ বন্ধ হলো না। কী করে হবে? একটা সমস্যা, ওখানকার দেশেও তো মানুষের বিদ্যুৎ লাগে, ওটা বন্ধ হয়ে গেলে মুশকিল। তবুও বাংলাদেশে মাঝখানে দেখবেন ব্যাপক বিদ্যুৎ সংকট হচ্ছিল, যে কোনো ওই কারণগুলো ওরকমই। তো এইবার দেখুন বাংলাদেশ কি বলেছে, যে আমরা মিটিয়ে দেব, কথা দিচ্ছি, প্রতিশ্রুতি দিচ্ছি বলে একটা ডিল হয়ে গেছে, যে এইভাবে এত খেপে টাকা দেওয়া হবে। তারপরে আদানি কি জানালো, না ঠিক আছে, তাহলে বিদ্যুৎ চলবে, সাপ্লাই চলবে। কি বুঝলেন? অর্থনীতি। তাহলে কোথায় হিন্দু, কোথায় মুসলমান?
অর্থনীতি, তাই তো? তাহলে একদিকে মাফিয়া, ফার্মা মাফিয়া, উদাহরণ সিধু, তাই তো, চাপ, অপরদিকে হিন্দু মুসলমানের খেলা এবং টপ লেভেল দেখলেন কি করছে তারা। তো এইগুলো যদি আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, আরও আবার বাকি সব টপ লেভেলের হিন্দুরা কোথায় কি ব্যবসা করছেন মুসলমান কান্ট্রিতে, তো সেগুলো তথ্য আছে, সেগুলো দেবো এক এক করে, কিন্তু ভিডিও দীর্ঘ হয়ে যাবে, তার জন্য অন্য ভিডিও করতে হবে বা অন্য ভাবে বলতে হবে, লেখালেখি করে বা যাই হোক। আমি এখন লেখার সময় পাচ্ছি না সেভাবে, লাইভটাই করছি, কারণ লাইভে অনেকটা বড় অনেক কিছু বলা যায়, লিখতে গেলে অনেকটাই লিখতে হয়, সময় নেই আমার। তো যাই হোক, তাহলে এই যে ফেসবুক পোস্টগুলো যারা এটা করছেন, না বুঝে করছেন, অনেকে তো এমন এমন বাক্য ব্যবহার করছেন, আমি ওসব চোখে দেখলে এটা বিমমিষা হয় আর কি, আনফ্রেন্ড করতে বাধ্য হয়েছে, আগামীতেও করব, কারণ দরকার নেই তো। যারা আমার প্রোফাইলে থেকেও এতদিন, তার মানে ওনারা আমার মতো অধমের পোস্ট পড়েন না, লাইভ দেখেন না, আছেন কেন তাহলে? তাদের দ্বারা আমার সমৃদ্ধ হওয়ার কোনো জায়গা নেই। যদি মনে হয় হ্যাঁ তাদের দ্বারা আমি সমৃদ্ধ হচ্ছি, ভাবাচ্ছি, কোনো তথ্য দিচ্ছেন, তাহলে আলাদা কথা। কিন্তু খিস্তি মারবেন, বাংলাদেশ মানে খিস্তি, আর ওদিকে ইন্ডিয়া মানে খিস্তি, আর ওদিকে হিন্দু মানে খিস্তি, আর মুসলমান মানে খিস্তি, এদেরকে আমি আমার প্রোফাইলে রেখে কি সমৃদ্ধ হব আমি? তারাও সমৃদ্ধ হবেন না আমার দ্বারা। তাই এই যে ঘটনা প্রবাহ আগামীতে ঘটবে, আমি কিন্তু আবার বলছি, ওরা কিন্তু ক্ষেত্র তৈরি করেছে, কারণ এই টপ লেভেলের ঘটনাগুলো ঘটাতে হবে। বাংলাদেশে ডেঙ্গু ভ্যাকসিন ঢুকে যাবে আগামী বছরেই আশা করছি, আমাদের দেশে 2026 আগে পরে ঢুকবে আর কি, তার ক্ষেত্র তৈরি করছে। পাশাপাশি দেখুন, এই যে ইসকনকে কেন্দ্র করে যেটা হচ্ছে, ইসকন হিন্দু ধর্মের মুখ হয়ে উঠতে চাইছে, এটা নিয়ে আমি আগেই বলেছি। কারণ ইসকনের যে এজেন্ডাগুলো আছে, নিরামিষ থেকে শুরু করে প্রাণী হত্যা ইত্যাদি বিরুদ্ধে সরব হওয়া, এবং জিরো কার্বন এমিশনকে ওরাও মান্যতা দিয়েছে, গ্লোবাল ওয়ার্মিংকে মান্যতা দিয়েছে, এই সমস্ত কিছু মিলিয়ে আমি আগের ভিডিওতেই বলেছি, ইসকনকে কেন্দ্র করে কিন্তু তথাকথিত ওখানে নাকি জোর করে নাকি মিডিয়াতেও খবর হচ্ছে। আদানির খবরটা কিন্তু আমাদের বাংলা মিডিয়াতে আমি দেখিনি, দেখলেও ফেসবুকে প্রচার নেই। ফেসবুকটা তো একটা মাধ্যম, বড় মাধ্যম, তো সেইখানে তারা কিন্তু ওইগুলো বলছে না যে আদানি হিন্দু হয়েও বাংলাদেশে দিব্যি ব্যবসা করছে। এই যে 7,000 কোটি টাকা, 7,500 কোটি টাকা ডিউ আছে বলে বন্ধ করে দেওয়ার থ্রেট দিয়েছিল, ব্যবসাটা হচ্ছে। তাহলে হিন্দু মুসলমানের টপ লেভেলের ব্যবসা হচ্ছে, আর লোয়ার লেভেলে বর্ডারে পেতে গেলে সাধারণ গরিব হিন্দু একটু পেঁয়াজ নিয়ে যায় ট্রাকে করে, সেগুলো সমস্যা, সেগুলো সমস্যা, ওইগুলো বন্ধ। যেগুলো সেলফ এমপ্লয়মেন্টের ব্যাপার আছে, গরিব মানুষ, সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত হিন্দু মুসলমান যারা লেনদেনের এইভাবে বাণিজ্য করে, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে, তাদের বেলায় কোপ আসছে। টপ লেভেলের ব্যবসাতে কোনো কোপ নেই। তাই আদানি যদি পেঁয়াজ দিয়ে যাবে, না ওদের কর্পোরেট বড় বড় সব গাড়ি আছে, তাতে সমস্যা হবে না। কারণ এইভাবে ছোট ব্যবসাকে, যারা স্বনিযুক্তির মাধ্যমে ছোট ছোট এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আছে, হিন্দু মুসলমান নির্বিশেষে, তাদেরকে শেষ করে দিয়ে টোটাল ব্যবসাটা ওরা খপ্পরে নেবে। আর এইভাবে এই কারণে লোয়ার লেভেলে হিন্দু মুসলমানের গণ্ডগোল বাঁধাতে চাইছে এবং সফলও হচ্ছে। তাই এই ধরনের জাতীয় পতাকার অবমাননার ছবি বাংলাদেশে পাবেন, ভারতেও পাবেন। হিন্দু মুসলমানের গণ্ডগোলের ঘটনা, ফেক খবর বা সত্যি খবর সব মিলেমিশে একটা একাকার মণ্ড বানিয়ে এদেশেও পাবেন, ওদেশেও পাবেন। কারণ এদেশের সরকার, মোদি এবং দিদি, এই সমস্ত কিছু আন্ডারস্ট্যান্ডিং করে এই শক্তিকে, একসময় আমি বলে সেকুলারিজম বলতাম, এই মোল্লাদেরকে তোল্লা আমাদের রাজ্যে দেওয়া হয়েছে, আমাদের দেশেও দেওয়া হয়েছে, কংগ্রেস আমলে দেওয়া হয়েছে, বামফ্রন্ট আমলে দেওয়া হয়েছে, দিয়ে এরকম একটা পাল্টা স্রোত তৈরি করা হয়েছে। এদিকে একটা এদেশে মেকি ধর্মনিরপেক্ষতার একটা পর্দা তৈরি করা হয়েছে, করে তথাকথিত হিন্দুত্ববাদীদের হাওয়া দেওয়া হয়েছে। আর ওই দেশ পাকিস্তান এবং বাংলাদেশে মুসলমান মানে তথাকথিত এই জায়নিস্ট শক্তির প্রমোটেড একটা বিদ্বেষভাবাপন্ন
প্রমোটেড একটা ব্র্যান্ড বানিয়ে ইসলামের, হিন্দু মানে কাফের, এরকম একটা গোষ্ঠীকে প্রমোট করা হয়েছে। তাহলে কি হলো? দুপাশে দুটো সাম্প্রদায়িক দেশ হয়ে গেল, কোট আনকোট সাম্প্রদায়িক দেশ, তাই তো? আর মাঝখানে ধর্মনিরপেক্ষ দেশ, এটা আমি বহু আগেই লিখেছিলাম, ধর্মনিরপেক্ষ সেকুলার দেশ। ব্যাস, গণ্ডগোল তো বাঁধবেই। এটা তো ইচ্ছে করে করা হয়েছে। সাধারণ মানুষ কি এটা জানে, বোঝে না। কিন্তু সবসময় মনে রাখবেন একটা সহজ ক্লু, আমি সবসময় তো তথ্য দিতে পারবো না, মানে লাইভ হতে পারি না সবসময়, তবু ইদানিং বেশিই হচ্ছে বলা যায়, যেহেতু বাড়িতে আছি। সবসময় দেখবেন আপনি যখন কোনো মুসলমানকে আঘাত করতে চাইছেন, গালিগালাজ করছেন দেশের ওপর ভিত্তি করে, ধর্মের ওপর ভিত্তি করে, বা মুসলমান হয়ে যখন আপনি হিন্দুদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন, তখন দেখবেন টপ লেভেলে কি হচ্ছে। ওটাই আসল টপ লেভেল, বিলিয়নিয়ার লেভেল, ইন্ডাস্ট্রিয়ালিস্ট লেভেল কি হচ্ছে। সেখানে কি নীতি পরিবর্তন হচ্ছে? সেখানে কি ব্যবসা বাণিজ্যের মুনাফাকে বাদ দিয়ে ধর্মকে গুরুত্ব দেওয়া হচ্ছে? যদি দেখেন, এই যে উদাহরণ দিলাম, আদানি আম্বানি যদি বলে যে না, ওরা হিন্দু বাংলাদেশের সঙ্গে ব্যবসা করব না, বা কাতারের সঙ্গে ব্যবসা করব না, অমুকের সঙ্গে ব্যবসা করব না, কারণ আমরা হিন্দু, যদি এরকম হয়, তাহলে আপনি বলবেন হ্যাঁ এই তো চাই, দারুণ টপ লেভেলেও হচ্ছে, আসুন লড়াই করি। এরকম হলে আমি আছি, আমিও যাবো। কিন্তু হবে না তো আমি জানি, কারণ এটাই তো খেলা। তাহলে মুসলমান হয়েও আপনি যদি শিল্পপতি হন, বিলিয়নিয়ার হন, আপনি হিন্দু দেশে ব্যবসা করছেন টপ লেভেলে, হিন্দু হয়ে আপনি মুসলমান দেশে ব্যবসা করছেন টপ লেভেলে, এবং আপনার প্রধানমন্ত্রী গিয়ে চুক্তি করে আসছে আপনার স্বার্থে, বাংলাদেশে 2015-তে মোদি গিয়ে চুক্তি করে এসছে। তাহলে দেখুন তো, টপ লেভেলে যারা সরকারকে নিয়ন্ত্রণ করে, যারা কর্পোরেট, জায়নিক শক্তির প্রতিনিধি, তারা কিন্তু এই সমস্ত কিছু করবে, মানুষকে নিচু লেভেলে গণ্ডগোল বাঁধিয়ে দিয়ে করবে, যাতে করে আমরা ঐক্যবদ্ধ হতে না পারি, যাতে করে ওরা জোর করে আমাদের বিদ্যুৎ চাপিয়ে মানে বিদ্যুতের সোলার এনার্জি চাপিয়ে দিতে পারে। আমরা যদি কোনো একটা এলাকায়, আমি কথায় বলছি, ধরুন কোনো জায়গায় আপনি নেবেন না, হিন্দু মুসলমান পাশাপাশি থাকেন, বা পাড়ায়, এই পাড়া হিন্দু ও পাড়ায় মুসলমান, কি আপনাকে বন্ধ করে দেওয়া হলো যে আপনি যেহেতু সোলার পাওয়ার নিতে চাইছেন না, বা আপনার ক্যাপাসিটি নেই, বা আপনি নেবেন না, তখন কি হলো? আপনার বিদ্যুৎ বন্ধ করে দেবে ওরা, তাই তো, বা অত্যধিক বিল পাঠাবে। এইবার আপনি যদি প্রতিবাদ করতে চান, ওরা পুলিশ লাগাবে, যেমন লকডাউনের সময় লেলিয়েছিল। এইবার আপনাদের সংখ্যা যদি পাশের পাড়া এবং এ পাড়া মিলে 10,000, 15,000, 20,000 হয়, লাখ হলে তো কোনো কথাই নেই, তখন কি করবে পুলিশ? কি করবে? আমি তো বলি আদানির পুলিশ, আম্বানির পুলিশ, আগে রাজারা লেঠেল পাঠাতো, এখন এরা সরকারকে হাইজ্যাক করে, সরকারটা আইওয়াশ দিয়ে আমাদেরকে দমন করার জন্য লেঠেল পাঠায়। এই যে লকডাউনের সময় যে লেঠেলগুলো এসেছিল, মানে পুলিশ, সেগুলো কারা? সরকারের পুলিশ? দেখতে মনে হয় সরকারের, আসলে বিল গেটসের পুলিশ। কারণ বিল গেটস বা তথা জায়নিক শক্তি, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম মিলেই এই লকডাউনটা করেছিল, তাতে করে প্যানিক তৈরি করে ভ্যাকসিনের ব্যবসাটা করা যায়, গুঁজে দেওয়া যায়, ডিপপুলেশন করা যায়, অসুস্থ করা যায় মানুষকে। তাহলে ওই পুলিশ কার পুলিশ ছিল? জায়নিস্ট পুলিশ। একই রকমভাবে এই যে সোলার এনার্জি আপনার ওপর চাপিয়ে দেওয়া হবে, আপনার ক্ষমতা না থাকলেও, আপনার ইচ্ছে না থাকলেও, সেখানে যে আপনি যদি প্রতিবাদ করেন বা অফিসে গিয়ে ঝামেলা করেন, তখন যে পুলিশ আসবে, সেটাও কার পুলিশ? জায়নিস্ট পুলিশ, আদানির পুলিশ, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পুলিশ। হ্যাঁ, এইটা মাথায় রাখতে হবে। কিন্তু যদি এই সঙ্গতভাবে এই প্রতিবাদ হয়, যে মানুষ বুঝে যে বলে দেয় যেটা ঢপবাজি, গ্লোবাল ওয়ার্মিং বলে কিছু হচ্ছে না, তথ্য আছে আমাদের কাছে, উল্টে পৃথিবীর টেম্পারেচার কমেছে, কোথায় এখন? তো তাহলে আমাদের এখন যদি 40°C হতো বুঝতাম। প্রকৃতি তার নিয়মেই চলছে, একটু এদিক ওদিক অ্যাবারেশন হয়, আগেও হয়েছে, আর ওদের এখনও সেই লেভেলের ক্ষমতা হয়নি যে একটা ঝড়টর ঘটানো ঠিক আছে, কিন্তু প্রকৃতির টোটাল যে ক্লাইমেট সিস্টেম, যে টিল্ট যেটাকে বলে, যে নিয়ে আমি লিখেছি, স্ট্যাচুতেও লিখেছি, ফেসবুকেও লিখেছি,
আর্থ টিল্ট যেটাকে বলে, তো সেটাকে পরিবর্তন করার টেকনোলজি ওদের কাছে নেই, ওরা জানে সেটা। কিন্তু ওগুলো পুরোটাই প্যানিকবাজি। করোনা যেমন প্যানিকবাজি, গ্লোবাল ওয়ার্মিং প্যানিকবাজি, ওরা প্যানিক তৈরি করে। আর আমরা কিন্তু অনেকে সেই ব্যাপারটা বুঝতে পারছি না যে প্যানিক এখানে কতটা বাস্তব, কতটা এটা ইমপ্লিমেন্ট করতে পারবে ওরা। ব্যাপারটা অত সোজা নয়, পুরোটাই মিডিয়া মানে মিডিয়াকে সামনে রেখে এখন বার্ড ফ্লুকে দিয়ে প্যানিক তৈরি আছে। কার নাকি এমন একটা সংক্রমণ পাওয়া গেছে তার শরীরে, এমন একটা ভ্যারিয়েন্ট বার্ড ফ্লু পাওয়া গেছে যা নাকি মানুষকে সংক্রামিত করতে পারে সহজেই। ইতিমধ্যে ওই পর্যায়ে চলে গেছে। কানাডার একটি টিনেজার, সে নাকি মৃত্যুমুখী, কবে থেকে শুনছি সে এখনও মরছে না, মানে মরবে আর কি, মারা যাবে এরকম একটা পরিস্থিতি। তো তাকে নিয়ে হচ্ছে তার শরীরে এমন একটা বার্ড ফ্লু স্ট্রেন পাওয়া গেছে যেটা নাকি একদমই আলাদা এবং ভয়ঙ্কর, এবং সে নাকি অর্থাৎ মিউটেট করছে বার্ড ফ্লু যে ভাইরাস, এরকম শুরু হয়ে গেছে। এগুলো আগামীতে যে এগুলো হবে আমি বহু আগেই বলেছি। তার জন্য হিন্দু মুসলমানের বা সাধারণ মানুষের ডিভাইড অ্যান্ড রুলটা অত্যন্ত জরুরি। কারণ এরা যদি একবারে আবার লকডাউন করার চেষ্টা করে, ওরা বার্ড ফ্লুকে সামনে রেখে বা ডেঙ্গুকে সামনে রেখে জবরদস্তি করে, তাহলে হিন্দু মুসলমান একসাথে লড়াই করলে ওদের ফার্মা কোম্পানির ব্যবসা শেষ, ওদের টোটাল কন্ট্রোলের ব্যবসা শেষ। তাই ওরা এই নতুন করে আবার শুরু করেছে, কখনো একটুখানি ব্যাকগ্রাউন্ডে যায় আবার শুরু করে। তাই সাবধান থাকুন। এটা তীব্র হচ্ছে মানেই ওদিকে ইসকনকে দিয়ে, বুঝতেই পারছেন হ্যাঁ, ইসকন কীভাবে হিন্দু ধর্মের মুখ হয়ে গেল, আমাদের বেদ উপনিষদ কোথায় কি চলে গেল। আবার ওদিকে যে মোল্লারা যারা বাংলাদেশে এইসব করছে, ভারতের বিরুদ্ধে সোচ্চার, পতাকার ওপর দিয়ে হাঁটো, তারা আবার কোথায় কোন ইসলাম হলো সেটা গভীরে গেলে বুঝতে পারবেন। তো এটা যখন বাড়ছে আগামীতে, বুঝবেন অন্য কোনো বিপদ আসছে, ভয়ঙ্কর বিপদ আসছে। তাই আমি ভিডিও শেষ করার আগে এই অনুরোধটা করব যে হিন্দু মুসলমান এর ভিত্তিতে পরস্পরকে গালিগালাজ দেওয়া, দেশের ভিত্তিতে, দেশ ওরাই বানিয়েছে ডিভাইড অ্যান্ড রুল করার জন্য, গালিগালাজ দেওয়া বন্ধ করে এই সত্যগুলো, এই যে সিঁধুর বিষয়টা, এগুলো নিয়ে প্রচার করুন। আমি জানি আমার সহযোদ্ধারা করছেন, আমি তাদের জন্য গর্বিত। এই ফাঁদে পা দেবেন না, যত দেবেন তত বেশি করে বিচ্ছিন্ন হয়ে যাবেন, একঘরে হয়ে যাবেন হিন্দু মুসলমান নির্বিশেষে। কারণ ওরা দমনের একটা বড় ছক এনেছে সামনে, ওদিকে ট্রাম্প, এদিকে অমুক, এদিকে আমাদের রাজ্যের আবার হিন্দুত্ববাদী সব হিন্দু দরদি মানুষেরা, তারা আবার সোচ্চার হয়ে উঠছে বাংলাদেশের এইসব হিন্দু নির্যাতন হচ্ছে সেখানে, আর ওখানকার মোল্লারা তো করছেই, কোনো সন্দেহ নেই। এই একটা অদ্ভুত সিচুয়েশন, ভয়ঙ্কর সিচুয়েশন কিন্তু ওরা তৈরি করতে চাইছে, যাতে করে ওদের এজেন্ডা রূপায়ণে সুবিধে হয়। আমি বারবার করে বলেছি, বহুবার বলেছি, আগামীতেও বলবো, বলে যাব, আমার কর্তব্য করে যাব, আপনারাও করবেন, করে যাচ্ছেন। আজ এই পর্যন্তই। ছড়িয়ে দিন, সঙ্গে থাকুন, চেতনায় থাকুন। ধন্যবাদ।